তারাপীঠ, তারা মায়ের তারাপীঠ বীরভূম জেলার দ্বারকা নদীর তীরে এক অন্যতম সতীপীঠ। সাধক বামা খ্যাপা এই তারাপীঠের মহা শ্মশানে বসে সাধনা করে সিদ্ধি লাভ করে, তাই একে সিদ্ধপীঠও বলা হয়ে থাকে। সারা বছর বহু ভক্তদের সমাগম এই মন্দিরে দেখা যায়, তবে কৌশিকী অমাবস্যায় সবথেকে বেশি ভক্তদের ভিড় দেখা যায়। আমারও জ্ঞান হওয়ার পরে এই সিদ্ধপীঠই প্রথম ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল। সকাল সকাল স্টেশনে এসে দেখি অমৃতসর মেল লেট চলছে, তাই এক্সপ্রেসের জেনারেল টিকিট কেটে ফেলি। কিন্তু জেনারেলে ভিড় দেখে তো মাথায় খারাপ। শেষমেশ এক্সপ্রেসের টিকিট কেটে 5:40 আসানসোল বর্ধমান লোকাল ধরলাম। সবে পূব দিগন্তে লাল আভা ছড়িয়েছে, এই রঙের খেলা বেশ লাগছে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত দোরগোড়ায়, তবে এবারে শীতের কিছুটা আগেই আগমন। তবে সব মিলিয়ে ঘুরতে যাওয়ার আর পিকনিকের সময় এসে গেছে। সকালের এই ট্রেন ফাঁকাই থাকে বলতে গেলে। বেশিরভাগ মানুষজন প্রতিদিনের সব কাজের জন্য নিজের নিজের গন্তব্যের দিকে যাচ্ছে, আর সকাল সকাল বেরোলে মনটাও বেশ একটা ফুরফুরে আমেজ থাকে। দেখতে দেখতে সময় মতো আমরা বর্ধমান স্টেশনে পৌঁছেও গেলাম। এখান থেকে আমাদের পরবর্তী ট্রেন ধরতে হবে তারাপীঠের জন্য। কিছুদিন আগে বর্ধমান স্টেশনে ঘটে যাওয়া পদপৃষ্ঠের মর্মান্তিক ঘটনার জেরে এখন বেশ নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি। ওভারব্রিজের ওপরে কাউকেই এখন দাঁড়াতে দিচ্ছে না ডিআরপিএফ। হাতে অল্প কিছু সময়, সেই ফাঁকেই একটু পেট পুজো সেরে ফেললাম। সুপ্রভাত, আজ 8ই নভেম্বর, এখন সকাল 8:15 বাজছে, আর আমি এখন আছি বর্ধমান স্টেশনে। আজকের গন্তব্য তারাপীঠ। তাহলে আজকের গল্প এই বর্ধমান স্টেশন থেকেই শুরু হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই লোকাল ট্রেনে দুর্গাপুর থেকে আমি বর্ধমান এসে পৌঁছেছি। আর আজকে আমরা যে ট্রেনে যাত্রা করব সেটা 137017 গণদেবতা এক্সপ্রেস। গয়া বন্দে ভারত। তারাপীঠ আসার জন্য হাওড়া অথবা শিয়ালদা থেকে প্রথমে পৌঁছতে হবে রামপুরহাট। সেখান থেকে শেয়ার টেকার অথবা টোটো ধরে পৌঁছতে পারেন তারাপীঠ। কলকাতা থেকে অনেকগুলি ট্রেন আছে রামপুরহাট পৌঁছাবার। তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো হাওড়া থেকে গণদেবতা, কুলিং এবং কবিগুরু এক্সপ্রেস। আর শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অথবা মাতারা এক্সপ্রেস সবথেকে ভালো। এই সমস্ত ট্রেনের জেনারেলের ভাড়া 170 টাকা। সময় লাগে মোটামুটি 4 ঘন্টা মতো। শনিবার হওয়ার জন্য ট্রেনে ছিল মারাত্মক ভিড়। বসবার তো দূরের কথা, দাঁড়াবারও ঠিকমতো জায়গা ছিল না। এতটাই ভিড় ট্রেনে, দরজার কাছে গিয়ে ভিডিও করা তো দূরের কথা, জানালার কাছে গিয়েও ভিডিও করতে পারা যাচ্ছে না। আজকে আমাদের এই যাত্রাপথে পাড়ি দেবো 112 কিলোমিটার। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। বর্ধমান থেকে রামপুরহাটের মাঝে পড়বে মাত্র 6টা স্টেশন। আমাদের ট্রেন এখন গুসকরা, বোলপুর স্টেশন পার করে প্রান্তিকে এসে পৌঁছেছে। এই সাঁইথিয়া স্টেশন পেরোবার পরে ট্রেনটা একটু খালি হয়েছে, বসার জায়গা পেলাম ভালো করে আর কি। তার থেকে কোনো রকমে একটু বসে এসেছি। মারাত্মক ভিড় আজকে, তার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা লেটও চলছে। ময়ূরাক্ষী নদী। দেখুন মাঠের পর মাঠ, ধান পেকে গেছে, ধান কাটাইয়ের কাজ চলছে। আর মাঝে মাঝে এরকম ছোট ছোট পুকুর আসছে, পুকুরগুলোতে পদ্ম অথবা শালুক ফুল ফুটে রয়েছে, তার সঙ্গে শালুক পাতা। দারুণ লাগছে কিন্তু এই পরিবেশটা। পুরো সোনালি ধান ফলে পেকে গেছে, এখন ধান কাটাইয়ের কাজ চলছে। বর্ধমান থেকে রামপুরহাটের দূরত্ব 112 কিলোমিটার। সময় লাগে মোটামুটি ঘন্টা 2 মতো।
6:05 এই গণতন্ত্র এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে বর্ধমানে এসে পৌঁছায় 6:47। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর দিয়ে স্টেশনের সামনের দিকে এলাম। নির্ধারিত সময় থেকে 53 মিনিট দেরিতে আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছালাম। এই গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে 6:05 ছাড়ে আর বর্ধমানে এসে পৌঁছায় 7:37। আর এখানে টাইম হচ্ছে আপনার 9:47। রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়েই আমার পিছনে ওই যে রামপুরহাট স্টেশন, বাঁ দিকে আর ডান দিকে প্রচুর এইরকম টেকার গাড়ি আছে, অটো টোটো সব কিছু আছে। 40 টাকা করে ভাড়া তারাপীঠ পর্যন্ত। আমরা এই ম্যাজিক গাড়িটা করে নিয়েছি, 40 টাকা করে ভাড়া জনপ্রতি। 14 জন এই গাড়িটায় টোটাল বসতে পারে। এই রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব ওই 9 কিলোমিটার মতো, সময় লাগে মিনিট 20-25। সকালবেলায় যখন ঘর থেকে বেরিয়েছি বেশ ঠান্ডা ছিল, জ্যাকেট পরে বেরিয়েছিলাম, কিন্তু এখন যা রোদের তেজ, গরম লাগছে রীতিমতো। স্টেশনের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, গরম লাগছে। অটো আমাদের একটুখানি ওইদিকে যে দ্বারকা নদীর ওপর যে কালভারটা আছে ওখানে নামিয়ে দিয়েছে। আর এই যে সামনে মা তারা সরণি, তারা মায়ের সরণি, এই দিক দিয়ে মন্দির। আর আমরা এই দিক দিয়ে যাবো হোটেল দেখতে। মন্দির যাওয়ার পথেই এই দিকে সোজা চলে যাচ্ছে মন্দির, আর এই বাঁ দিকের এই গলি দিয়ে আমাদের হোটেল আছে। শ্রীনয়নের গেস্ট হাউস এখান থেকে 1 মিনিটের হাঁটা পথ মাত্র। চলুন। হ্যাঁ, 203 নম্বর রুম আমাদেরকে দিয়েছে। এখানে একটা ডবল বেড আছে, এখানে বাচ্চা নিয়ে ইজিলি 3 জন থাকা যাবে। এখানে একটা সেন্টার টেবিল আছে, এদিকে একটা চেয়ার আছে, এখানে একটা জানলা আছে, আর এইদিকে রয়েছে একটা মিরর, টিভির ব্যবস্থা রয়েছে, জলের জাগ এগুলো দেওয়া রয়েছে, এসি রয়েছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ারও রয়েছে, সব ব্যবস্থাই মোটামুটি আছে। আর এই রুমে আমাদের ভাড়া পড়েছে 900 টাকা। আর একটা আমাদের রুম আছে যেটা এই রকমই, এর থেকে একটু বড়, আর ওটা ডবল বেড আছে, মানে এরকম আরও একটা বেড আছে, এর থেকেও বড় বেড আছে আর একটা, ওখানে মোটামুটি 6 জন মতো শোয়া যাবে। আর এই একটা রুম, এই নিয়ে আমরা দুটো টোটাল রুম নিয়েছি। দুটো রুম মিলে আমাদের ভাড়া পড়েছে 1900 টাকা। তবে যদি আপনারা এই ত্রিনয়নী এই হোটেলে আসেন আর কি, তাহলে এদের একটা সুবিধা রয়েছে যে আপনি যদি চেক ইন করেন, ভোরবেলায় এসে পৌঁছান, তাহলে কিন্তু রুম অ্যাভেলেবেল থাকলে আপনাদের দিয়ে দেবে, কিন্তু চেক আউট টাইম ওই 11টার সময়তেই। পরের দিন আপনি যখন চেক আউট করবেন সেরকম 11টার সময় আপনাদের রুম খালি করতে হবে। যদি আপনারা কিছু সময় চান তাও এরা কিন্তু প্রোভাইড করবে, যে কিছুক্ষণ পরে আমাদের গাড়ি আছে বা ট্রেন আছে, সেটাতে আমরা বাড়ি ফিরবো, তাহলে আপনারা কিন্তু কিছুক্ষণ এখানে আরও এক্সট্রা টাইম থাকতে পারবেন, তার জন্য কোনো টাকা পয়সা এনাদেরকে দিতে হবে না। এই একটা ফেসিলিটি কিন্তু এখানে পাবেন আপনারা। আর ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে এখানে, আর যদি ইলেকট্রিসিটি চলে যায়, পাওয়ার অফ হয়, তাহলে কিন্তু জেনারেটরের ব্যবস্থাও ব্যাকআপ আছে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 12:15। আর আমরা হোটেলের সমস্ত লাগেজ টাগেজ রেখে দিয়েছি, এখন এখানে জলখাবার খেতে চলে এসেছি। আর এতটা বেলা হয়ে গেছে বলে আমরা অল্প করে কিছু খাবার খেয়ে নেবো, কারণ একটু পরেই তো আমাদেরকে আবার লাঞ্চ করতে হবে। তাই আমরা এখানে 2 প্লেট কচুরি অর্ডার করেছি। এক একটা প্লেটে 4 পিস করে কচুরি আছে, তার সঙ্গে ঘুগনি আর আলু দিয়ে সবজি। আমরা এই 3 জন মিলে 2 প্লেটের অর্ডার করেছি। এই ট্যুরে আমাদের সঙ্গে জিৎ আর জয়ন্ত এই 2 জন আছে, বাকি সবাই এখান থেকে টিফিন করে অলরেডি চলে গেছে। আমরা 3 জনই এখন বাকি রয়েছি, এই 3 জন এখন টিফিন করছি। ভেতরে হালকা কিছুর একটা পুর দেওয়া রয়েছে, প্রায় সেটা না থাকা বললেই চলে। সবজিটা একটু ঠান্ডা হয়ে গেছে, কেন বেলাও অনেকটা হয়েছে। তো টেস্ট ওভারঅল ভালোই, খেতে খারাপ লাগছে না। এই তারাপীঠে আসলে কিন্তু অনেক এরকম ল্যাংচার দোকান আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা খাবার দোকানে কিন্তু ল্যাংচা আছে, আর এই ল্যাংচা খুব বিখ্যাত তারাপীঠে। বাহ,
ভালোই খেতে, বেশ বড় বড় ল্যাংচা, তাও তো এটা ছোট সাইজ, এটা 12 টাকা দাম। আর একটা আছে 50 টাকা দামের, ওটা কতটা বড় হবে সেসব আপনাদের দেখাচ্ছি। মোটামুটি এই রাস্তার ধার দিয়ে, মানে মন্দিরে যাওয়ার রাস্তার ধার দিয়ে যতগুলো খাবারের দোকান আছে, ওখানে কিন্তু সব দোকানেই এই ল্যাংচা পাওয়া যায়। দেখুন মন্দিরের রাস্তায় কি ভিড়, একটা বাজতে যাচ্ছে এখন এত লোকজন। ঘড়ির কাঁটায় এখন 2:30 বাজছে, আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমাদের যে হোটেলে যাবার রাস্তার যে গলির মাথাতেই যে হোটেলটা আছে, তারাপীঠ মন্দির যাওয়ার রাস্তায়, আমরা হোটেলেই আমরা লাঞ্চ করতে এসেছি। আর লাঞ্চে আজকে আমরা নিয়েছি এই যে নিরামিষ থালি। নিরামিষ থালিতে রয়েছে আলু পোস্ত, ডাল, এখানে একটা সবজি, এটা বাঁধাকপির সবজি, বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি, পাঁপড় ভাজা, ঝুরু আলু ভাজা, লেবু। আর জয়ন্তরা নিয়েছে হচ্ছে মাছ ভাত, এখানে রয়েছে একটা করে কাতলা মাছ। ভেজ থালির দাম হচ্ছে 80 টাকা, আর ফিশ থালি 140 টাকা করে। চলুন তাহলে দেখি কেমন করেছে খাবারটা। দেখে তো ভালোই লাগছে, আশা করি ভালোই হবে। কিন্তু এই আলু পোস্ত দেখে সব থেকে বেশি ভালো লাগছে, এই সারাদিন এই ট্রেনের এত ভিড়, এত কিছু করার পরে যে আমরা এখানে এসে পৌঁছেছি, তারপর যে এই আলু পোস্ত ডাল ভাত খেতে পারবো, এটা কিন্তু দারুণ ব্যাপার। ডালের কোয়ালিটি তো বেশ ভালোই আছে, পুরো পুরো ডাল। ভালো। আমরা খাওয়া দাওয়ার পরে একটু মন্দিরের দিকে যাচ্ছি, এই টুকটুক করে এখান থেকে হাঁটা পথে ওই মিনিট খানিক লাগবে। আর মন্দিরে যাওয়ার দুপাশে প্রচুর দোকান, এই দেখুন প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনতে পারেন। তাছাড়াও এরকম প্যারার দোকান, খেলনা বাচ্চাদের, এইরকম কদবেল মাখা হচ্ছে। আর তাছাড়া প্রচুর এই ছোট ছোট গিফট আইটেমের দোকান কিন্তু এখানে রয়েছে। মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে অনেক ফুলের মালা এবং পূজা সামগ্রীর দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন। না হলে মন্দিরের ভেতরেও অনেক দোকান আছে, ওখান থেকেও কিনতে পারেন। আমরা ওই রাস্তা ধরে এলাম, ওইদিকে হচ্ছে মন্দির, আর এই দিকে হচ্ছে গিয়ে মহাশ্মশান, আর এদিকে হচ্ছে বামদেবের ঘাট। আমরা শ্মশানের দিকে না গিয়ে এই দিক দিয়ে চলে এসেছি, আর এখানে দ্বারকা নদীর উপরে যে ব্রিজটা আছে আমরা সেখানেই এসেছি। এই হচ্ছে দ্বারকা নদী। এখানে কিন্তু দ্বারকা নদীতে সুন্দর ঘাট করা রয়েছে বাঁধানো, যেখানে আপনারা নেমে এই দ্বারকা নদীর জল স্পর্শ করতে পারবেন। আর এই যে এখানে লেখা রয়েছে সাধক বামদেবের ঘাট, এই যে এইদিকেই আছে কিন্তু বামদেবের ঘাট। ওই দিকটা হচ্ছে শ্মশান, আর এই দিকে হচ্ছে বামদেবের ঘাট। এই হলো তারাপীঠ মহাশ্মশান। আর এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, ক্যামেরা শক্ত করে ধরে আছে, যদি ছিনিয়ে নেয় তাহলে মুশকিল আছে। তারাপীঠ মহাশ্মশানের রাতের পরিবেশ আপনাকে আরও রোমাঞ্চিত এবং মুগ্ধ করবে। বামদেব ছিলেন তারামায়ের একনিষ্ঠ ভক্ত, এখানেই বামদেব বসে তপস্যা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। আমরা হাঁটতে হাঁটতে এখন এই মহাশ্মশান ঘুরতে এসেছিলাম। আমরা আবার আসবো সন্ধ্যের বেলায়, মানে রাতের দিকে, দেখবো মহাশ্মশান তখন কেমন হয়। দুটোই আপনাদের দেখাবো, এখনকার দৃশ্য আর তখনকার দৃশ্য। আপনারাই মিলিয়ে দেখবেন কোনটা মনের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা সৃষ্টি করে। বিকেল 5টা বাজে, আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। আর দেখুন চারিদিকে আলো জ্বলে উঠেছে, কত সুন্দর লাগছে এই মন্দির যাওয়ার রাস্তাটা। দোকানগুলো এখন নতুনভাবে সেজে উঠেছে, দারুণ লাগছে। এই মন্দিরে ওঠার ডান দিকেই রয়েছে জুতো রাখার জায়গা, আমরা এখানে জুতো রেখে দিলাম, এবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে লাইন আছে প্রচুর, এখন তো গেট বন্ধ হয়ে গেছে, 5:30 বাজছে, আরতির জন্য গেট বন্ধ করে দিয়েছে। এই সামনে হচ্ছে
পুকুর, আর এই পুকুর পাড়ে বাঁ দিকে লাইন 500 টাকার, আর ডান দিকে এই লাইন হচ্ছে জেনারেল লাইন। তো জেনারেল লাইন এখন এইখান পর্যন্ত চলে এসছে। পুজো দেওয়ার জন্য দু রকমের লাইন হয়, একটা জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন, যেটা 300, 500, 1000 টাকা পর্যন্ত হয়, যখন যেরকম ভিড় থাকে। ও বাবা, দেখুন ওই দেখুন লাইন। ওহো, এইখান থেকে শুরু হয়েছে, এইদিকে ঘুরে 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 ওই দিকে ঘুরে ঘুরে ওই যে ওইখানে গেছে, তারপরে ওখানে আবার গোল করে ঘুরেছে, ঘুরে তারপরে মন্দিরের কাছে, ওই ওপর দিয়ে মন্দিরের কাছে গেছে। এত বড় লাইন আছে। এখন 5:45 বাজছে, দেখা যাক। এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, গেট 7টা পর্যন্ত বন্ধ থাকবে মায়ের সৌন্দর্যায়নের কারণে। মাকে সাজানো হবে এখন। দেখুন সন্ধ্যা আরতির সময় মন্দিরের দ্বার খোলা হয়, আর এই সময় ভিড়টা দেখুন, এই সবাই সামনে এখানে বসে থাকে। ওহো, প্রচুর ভিড়, সামনে যেতেই পারছি না। এই হচ্ছে যজ্ঞস্থান, আর একদম মায়ের সামনে এইখানে হচ্ছে যজ্ঞ করা হয়। আর যজ্ঞস্থানের ঠিক পিছনে রয়েছে বলিস্থান, ওখানে বলি দেওয়া হয়। দেখাই আপনাদেরকে। এই হচ্ছে সেই বলি কাঠ, যেখানে বলি দেওয়া হয়। যত সন্ধ্যা আরতির সময় এগিয়ে আসছিল, তত মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করছিলাম। হাজার হাজার ভক্ত মায়ের এই একটা ঝলক দেখার জন্য দূর দূর থেকে ছুটে আসে। ভক্তদের দর্শনের সুবিধার জন্য বড় বড় এলসিডি টিভি লাগানো আছে, সেখানে খুব সুন্দর করে মায়ের সন্ধ্যা আরতি দর্শন করতে পারবেন। দেখুন এই দেখুন ভিআইপি লাইন, রাস্তা বন্ধ করে ভিআইপি লাইন খুলে দেওয়া হয়েছে। মানে এই যে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমরা ভিআইপি লাইনেই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর বাকি সবাই ওই জেনারেল লাইনেই আছে। সকাল 5টার সময় মন্দিরের দরজা খোলা হয় পুজো দেওয়ার জন্য। মন্দির খোলা থাকে রাত 10টা থেকে 10:30 পর্যন্ত। মন্দিরের মূল বিগ্রহে আমরা যে তারা মায়ের ধাতব মূর্তিখানি দেখছি, এর ভিতরেই রয়েছে আসল মূর্তি। অনেক বছর আগে ওই শিলামূর্তি সাধারণ মানুষ দেখতে পারত। 8:51 আর আমরা এই পুজো দিয়ে বেরোলাম। একটা যুদ্ধ করলাম, আর এই জিতুটা অনেক চেষ্টা করে আমাদেরকে আজকে এখন পুজোটা দেওয়া করালো। দারুণ এক অভিজ্ঞতা, ভেতরটাতে দারুণ লাগলো, কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকতে পেলাম। আজকে শনিবার, খুব ভিড়, কোনো রকমে পুজোটা আর কি দেওয়া হলো আমাদের। বেশ ভালো লাগলো। রাত 9টা বাজে, এখনও কীরকম লাইন দেখুন। প্রচুর জন আসবে এখনও পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছে। প্রচুর ভক্ত, প্রচুর মানুষ, মারাত্মক ভিড়। তবে এই সমস্ত যুদ্ধ শেষ যে মুহূর্তে আমরা ওই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, মনটা একদম ভালো হয়ে গেল। সময়টা যদি আরেকটু বেশি পেতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু এত ভিড় সময়ে সত্যি ম্যানেজমেন্ট কীভাবে করবে? অত মানুষকে দর্শন তো করাতে হবে। এই যে ভিড় চলছে এখন শনিবারে, কিবারে আসতে মোটামুটি একটু ভক্তি ভরে ভালোভাবে পুজো দিতে পারবে? আচ্ছা, মোটামুটি শনিবার আমাদের তো শনি রোববার প্রচণ্ড ভিড় হয়, হ্যাঁ, এবং তারাপীঠে ফাঁকা বলতে কোনো দিনই ফাঁকা থাকে না। তার মধ্যে যদি একটু কম যদি মনে হয়, সেটা আমাদের সোমবার বা বুধবার বা মঙ্গলবার, এরকম একটু মানে তার মধ্যে ভিড়টা একটু কম থাকে। আর শনি রোববার তো মানে চরম, যেমন ভিড় থাকবে সেই অনুযায়ী ভিড় হবে। লাইনে দাঁড়াবেন, পুজো হবে। যদি ভিড় কম থাকে তো সময় কম লাগবে, আর যদি ভিড় থাকে তো অবশ্যই আমাদের তো লাইন দিয়ে পুজোর সিস্টেম আছে। আর যজ্ঞ করাতে চাইলে, যজ্ঞটজ্ঞ করাতে চাইলে আপনার যে ঠাকুর মশাই আছে মেন পান্ডা, তাদের সাথে যোগাযোগ করবেন, তো সেভাবে তারাই ব্যবস্থা সব করে দেবে। মানে তোমার সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে তুমি সব রকম অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ। এখনও মানুষজন যাচ্ছে ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য। রাত 11টা পর্যন্ত, 10:30 থেকে 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আশা করি তার মধ্যে সবার পুজো দেওয়া হয়ে যাবে।
আমরা আবার ওই মহাশ্মশানের দিকে যাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম না রাতের মহাশ্মশান দেখাবো, তাই মহাশ্মশানের দিকে আবার যাচ্ছি। দেখুন পরপর লাইন দিয়ে যজ্ঞ হচ্ছে। তন্ত্র সাধনার এক চরম স্থান। তারাপীঠের মহাশ্মশানে দিন ও রাতের চিত্র একদম আলাদা। চারিদিকে যজ্ঞের আলো আর মোমবাতির আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। একসময় তন্ত্র সাধনার জন্য বহু সাধকের ভিড় ছিল এই শ্মশানে। ওইখানেই কিন্তু আগে এই কাঠে মরদেহ পোড়ানো হতো, এই ঠিক ওই ওপরটাতে। এখন তো সব বেশিরভাগ ইলেকট্রিক চুল্লিতেই পোড়ানো হয়, তাও অল্প আধটু মাঝে মধ্যে। কালকে এই হলো মহাশ্মশান, মনুষ্য জীবনের চরম সত্যি, যা আমরা সবসময় অস্বীকার করি, মানে আমরা মানতে চাই না। সেই সত্যি হচ্ছে এখানে, একদিন সবাইকে আসতেই হবে এখানে। রাত 11টা বেজে 11 মিনিট, আর আমরা আমাদের যে ডিনার আর কি আজকে রাতে যা খাবো সেটা আমরা অর্ডার দিয়ে গেছিলাম, সেই অর্ডারটাই এখন নিতে এসেছি। এই দোকানটাতে আমরা মাংস আর ভাত এগুলো রান্না করতে দিয়ে গেছিলাম, রুটি এই সমস্ত রান্না করতে দিয়ে গেছিলাম, আর এখন সেগুলো নিতে এসেছি। আর এই লাইন ধরে বেশ কিছু দোকান আছে যেখানে কিন্তু এই রান্নাবান্না হয়। দেখেছেন এখানে কত লাইন দিয়ে দোকান আর মানুষজনের কত ভিড়। সবাই কিন্তু এখানে খাবার বানাচ্ছে, খাবার বানিয়ে হোটেলে নিয়ে গিয়ে তারপরে খাবে। আর তাদের কিন্তু স্বাদও খাবারের খুব ভালো, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এখানে খাবারের স্বাদ কেমন হয়। আর এর মধ্যেই কিন্তু সবথেকে ফেমাস কাজলদা। আমি কাজলদার যে দোকানটা আছে দাদা বৌদির রান্নাঘর, সেই দোকানের দিকেই এগোচ্ছি। ওই সামনেই হচ্ছে কাজলদার দোকান। এদিকে 4টে আর ওইদিকে হচ্ছে 2টো, টোটাল 6খানা এখানে হচ্ছে কিন্তু গ্যাস ওভেন রয়েছে। কন্টিনিউ এই গ্যাস ওভেনে রান্না হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরও 2টো রুটির। মানে বুঝতে পারছেন কীরকম মানুষজনের ভিড় হয় এখানে। এই যে দাদা বৌদির রান্নাঘর, কাজলদার ফেমাস দোকান তারাপীঠে, যেখানে আপনারা খাবার বানিয়ে অবশ্যই খেতে পারবেন। খাসির মাংস, মুরগির মাংস, রুটি, অন্যান্য সবজি যা খুশি আপনারা বানাতে পারেন কিন্তু।